নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিয়ে এক নতুন গপ্পর জগতে। আমাদের গল্পের শুরু হচ্ছে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে। একদিন উনি এক অদ্ভুত কিন্তু ভীষণ স্পষ্ট একটা স্বপ্ন দেখেন। আচ্ছা। স্বপ্নে তিনি দেখছেন যে গৌতম নামের একজন খুব জনপ্রিয় প্রভাবশালী একজন রাজনৈতিক নেতাকে কিছু লোক ষড়যন্ত্র করে গুলি করে মারছে। ও, এখানে এই স্পষ্ট বা ভিভিড ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণ দুঃস্বপ্নের মতো নয়, তাই তো? না, একদমই না। মনোবিজ্ঞানে তো বলে কিছু স্বপ্ন এতটাই বাস্তব হয় যে মনে গভীর ছাপ ফেলে যায়, কিন্তু এই স্বপ্নের তাৎপর্যটা ছিল অন্য জায়গায়। কিরকম? উনি শুধু যে খুনের ঘটনাটা দেখছেন তা নয়, ওই নেতার মুখ, খুনের প্রত্যেকটা খুঁটিনাটি, এমনকি হত্যাকারীদের মুখগুলো পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। বলেন কি? হ্যাঁ, তো ঘুম ভাঙার পর স্বাভাবিকভাবেই উনি খুব ঘাবড়ে যান, কিন্তু দিনের শেষে একটা খারাপ স্বপ্ন ভেবেই মন থেকে ব্যাপারটা ঝেড়ে ফেলার চেষ্টা করেন। সেটাই স্বাভাবিক, কারণ এর সাথে তো ওনার বাস্তব জীবনে কোনো যোগসূত্রই ছিল না। ঠিক, কিন্তু উনি তখনও জানতেন না যে এই স্বপ্নের সুতোটা তার ভবিষ্যতের সাথে কতটা জড়িয়ে যেতে চলেছে। এখানেই তো বিষয়টা ইন্টারেস্টিং হয়ে উঠছে। এই ধরনের স্বপ্নকে প্যারাসাইকোলজিতে অনেক সময় অ্যানাউন্সিং ড্রিম বা ঘোষণামূলক স্বপ্ন বলা হয়, মানে যা ভবিষ্যতের কোনো ঘটনার ইঙ্গিত দেয় বা কোনো আত্মার আগমনের বার্তা দেয়। কন্যা সন্তান হয়, মেয়েটি বড় হতে থাকে আর 5টা সাধারণ বাচ্চার মতোই। কিন্তু যখন সে একটু একটু করে কথা বলতে শিখল, তখন থেকেই তার মধ্যে কিছু অস্বাভাবিক ব্যাপার-স্যাপার দেখা যেতে লাগলো। সে এমন সব কথা বলতো যা শুনে বাড়ির সবাই অবাক। কি ধরনের কথা? মানে ছোটদের তো কল্পনা শক্তি এমনিতেই খুব বেশি হয়, তাদের সাধারণ কথার সাথে এর তফাৎটা কোথায় ছিল? তফাৎটা ছিল তার পরিচয়ের দাবিতে। সে নিজেকে মেয়ে বলে মানতেই চাইতো না। সবসময় বলতো সে আসলে একটা ছেলে। আচ্ছা। ছেলেদের পোশাক মানে শার্ট প্যান্ট পরার জন্য খুব জেদ করত। শুধু তাই না, ওর হাঁটা চলা, কথা বলার ভঙ্গি সবকিছুতে একটা অদ্ভুত পুরুষালী ভাব ছিল, ওর বয়সের তুলনায় যা একেবারেই বেমানান। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভার্জিনিয়া ইউনিভার্সিটির ডক্টর ইয়ান স্টিভেনসন, যিনি পুনর্জন্ম নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন, হ্যাঁ, আমি জানি, উনি ওনার হাজার হাজার কেস স্টাডিতে এই বিষয়টা বারবার উল্লেখ করেছেন যে সব ক্ষেত্রে আত্মা এক লিঙ্গ থেকে অন্য লিঙ্গের শরীরে জন্মায়, তাদের মধ্যে ছোটবেলায় এই ধরনের আচরণ, এই জেন্ডার কনফিউশন খুব স্পষ্টভাবে দেখা যায়। তার মানে এই মেয়েটির আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা চেনা প্যাটার্নের অংশ। মনে তো হচ্ছে তাই। স্টিভেনসনের গবেষণা অনুযায়ী এটা অন্যতম প্রধান লক্ষণ। তবে শুধু এই আচরণের ওপর ভিত্তি করে তো সিদ্ধান্তে আসা যায় না, এর সাথে আরও নক্কর তথ্য দরকার। হ্যাঁ, এরপরই আসল রহস্যটা খুলতে শুরু করে। বয়স আরেকটু বাড়ার পর সে তার আগের জন্মের কথা খুব পরিষ্কার করে বলতে শুরু করে। কিরকম? সে বলতো তার নাকি একটা অন্য বাড়ি আছে, সেখানে তার অন্য মা, বাবা আর একজন স্ত্রীও আছে। স্ত্রী? হ্যাঁ, সে জানায় তার আগের জন্মের নাম ছিল গৌতম, আর সে ছিল একজন বড় রাজনৈতিক নেতা। দেখুন, সাধারণ কল্পনা আর বাস্তব স্মৃতির মধ্যে তফাৎটা এখানেই। একটা শিশু ভাবতে পারে সে রাজা বা রানী ছিল, কিন্তু গৌতম নামের একজন রাজনৈতিক নেতা যার একজন স্ত্রী ছিল, এটা খুব নির্দিষ্ট একটা তথ্য। একদম। সে কি আর কোনো নাম বা ঘটনার কথা বলেছিল যা যাচাই করা যেতে পারে? অনেক। সে তার ড্রাইভারের নাম থেকে শুরু করে পরিবারের অনেক সদস্যের নাম সব নির্ভুলভাবে বলে দিত। সর্বনাশ! কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার মৃত্যুর বর্ণনাটা। কিভাবে তাকে মারা হয়েছিল? কিভাবে তার খুব কাছের লোকেরাই ষড়যন্ত্র করে তাকে গুলি করে মেরেছিল, সেই পুরো ঘটনাটা সে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে থাকত। আর তার বলার ভঙ্গি এতটাই জোরালো ছিল, মনে হতো ঘটনাটা যেন গতকালই তার সাথে ঘটেছে। এই বিষয়টাকেও ডক্টর স্টিভেনসন খুব গুরুত্ব দিয়েছেন। উনি দেখেছেন যেসব শিশুরা পূর্বজন্মের কথা মনে করতে পারে, তাদের বেশিরভাগেরই আগের জন্মে অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যু হয়েছিল, খুন বা দুর্ঘটনার মতো। ঠিক তাই। ওনার তত্ত্ব অনুযায়ী এই ধরনের তীব্র মানসিক আঘাত বা ট্রমা স্মৃতির ওপর একটা গভীর ছাপ ফেলে যায়, যা এক জন্ম থেকে আরেক জন্মেও চলে আসতে পারে। মেয়েটির বর্ণনায় সেই ট্রমাটাই যেন জীবন্ত হয়ে উঠছিল। স্বাভাবিকভাবেই
পরিবার প্রথমে ওর কথাকে ছোট বাচ্চার কল্পনা বলেই উড়িয়ে দিয়েছিল। ভাবছিল হয়তো টিভিতে কিছু দেখেছে বা কোথাও শুনেছে। একদম। কিন্তু দিনের পর দিন একই কথা, একই নাম, একই ঘটনার নির্ভুল বর্ণনা শুনতে শুনতে তাদের মনেও সন্দেহ জাগতে শুরু করে। এখানেই সমালোচকরা একটা তত্ত্বের কথা বলেন, ক্রিপ্টোমেশিয়া বা গুপ্ত স্মৃতি। মানে? কোথাও থেকে কিছু জেনে পরে ভুলে যাওয়া যে কোথা থেকে জেনেছি। হ্যাঁ। আর মস্তিষ্ক তখন সেই তথ্যকে নিজের স্মৃতি বা কল্পনা বলে ভুল করে। পরিবারের সদস্যরা হয়তো ভাবছিলেন এমন কিছু হচ্ছে কিনা। হতে পারে, কিন্তু মেয়েটার আত্মবিশ্বাস আর তার দেওয়া তথ্যের বিবরণ এতটাই নিখুঁত ছিল যে এই তথ্য দিয়েও যেন এর পুরো ব্যাখ্যা করা যাচ্ছিল না। অবশেষে তারা একটা বড় সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? তারা ঠিক করলেন মেয়েটির কথা যাচাই করে দেখবেন। অর্থাৎ তারা ঘটনাটিকে আর উড়িয়ে না দিয়ে অনুসন্ধানের পথে এগোলেন। এটা একটা বিরাট পদক্ষেপ। একদম। তারা মেয়েটার দেওয়া বর্ণনার উপর ভিত্তি করে সেই জায়গাটার খোঁজ শুরু করলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা শেষ পর্যন্ত ব্যাঙ্গালোরের একটা জায়গায় এসে পৌঁছালেন, যেটা মেয়েটার বর্ণনার সাথে মিলে যায়। হুবহু মিলে যায়। একটা নির্দিষ্ট এলাকা, একটা নির্দিষ্ট বাড়ি। আর সেখানে গিয়ে কি হলো? মেয়েটার প্রতিক্রিয়া কি ছিল? কারণ এই মুহূর্তটাই তো ছিল আসল পরীক্ষা, তাই না? সেই বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই মেয়েটার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। সে উত্তেজনায় প্রায় ফেটে পড়ছিল। গাড়ি থেকে নেমেই সোজা দৌড়ে বাড়ির ভেতরে। আরে, আর তারপর যা ঘটল তা পরিবারের সদস্যদের কাছে ছিল এক কথায় অবিশ্বাস্য। সে বাড়ির প্রত্যেক সদস্যকে নাম ধরে ধরে চিনিয়ে দিতে শুরু করলো। সবাইকে? হ্যাঁ, এমনকি বাড়ির বহু পুরনো এক কাজের লোককেও সে তার নাম ধরে ডেকে ফেলল। উপস্থিত সবাই তখন একেবারে হতবাক। এটা কিন্তু ক্রিপ্টোমেনশিয়ার তত্ত্বকে অনেকটাই দুর্বল করে দেয়। টিভিতে বা শুনে কারো নাম জানা এক জিনিস, আর বহু বছর পর সামনাসামনি দেখে তাকে চিনে ফেলা সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু আসল নাটকীয় মুহূর্তটা তখনও বাকি ছিল। এরপর সে যা করল তা দেখে উপস্থিত সকলের গায়ে রোম খাড়া হয়ে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে গৌতমের বৃদ্ধা মাকে জড়িয়ে ধরে আর তাকে মা বলে সম্বোধন করে। বাবা! সে তার স্ত্রীকেও চিনতে পারে এবং তার সাথে আগের মতোই অধিকার নিয়ে কথা বলতে শুরু করে, যেন মাঝখানের এই কয়েকটা বছর তার জীবনের আসেইনি। এখানে তো শুধু তথ্যগত স্মৃতি নয়, আবেগগত স্মৃতি বা ইমোশনাল মেমোরির প্রকাশ ঘটছে। একজন অচেনা বৃদ্ধাকে মা বলে জড়িয়ে ধরার মধ্যে যে আবেগ কাজ করে, তা তো শুধু শুনে শেখা তথ্য দিয়ে তৈরি করা প্রায় অসম্ভব। এর পরের ঘটনাটা আরও মারাত্মক। সে বাড়ির সবাইকে টেনে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় যায় যেখানে গৌতমকে হত্যা করা হয়েছিল। ও আচ্ছা। সেখানে দাঁড়িয়ে সে তার হত্যাকারীদের দিকে আঙুল তুলে রাগে চিৎকার করতে থাকে। একটা ছোট্ট মেয়ের সেই রুদ্রমূর্তি দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ভাবা যায়। তার সেই রাগ, সেই অভিবৃত্তি কোনো শিশুর ছিল না। মনে হচ্ছিল নিহত গৌতমের আত্মাই যেন তার খুনিদের দেখে গর্জে উঠছে। এই ধরনের তীব্র আবেগ, বিশেষ করে মৃত্যুর কারণ বা হত্যাকারীর প্রতি রাগ, এটাও ইয়ান স্টিভেনসনের গবেষণায় বারবার উঠে এসেছে। তাই নাকি? হ্যাঁ, এমন অনেক শিশুর কথা উনি বলেছেন যাদের শরীরে তাদের পূর্বজন্মের আঘাতের চিহ্ন বা বার্থমার্ক ছিল, ঠিক যেখানে তাদের গুলি করা হয়েছিল বা ছুরির আঘাত লেগেছিল। আর এই মেয়েটির ক্ষেত্রে? ওর ক্ষেত্রে শারীরিক চিহ্নের বদলে মানসিক এবং আবেগগত চিহ্নটা অনেক বেশি জোরালো ছিল। শুধু তাই নয়, সে বাড়ির এমন সব গোপন জায়গার কথা বলে দেয় যেখানে গৌতম তার ব্যক্তিগত জিনিসপত্র রাখত, এমন কিছু তথ্য যা কেবল গৌতম আর তার পরিবারের খুব কাছের লোকেরাই জানত। এটাই সম্ভবত সবচেয়ে শক্তিশালী প্রমাণ। গোপন তথ্য যা কোনোদিন জনসমক্ষে আসেনি, তা যদি কেউ নির্ভুলভাবে বলে দিতে পারে, তাহলে শুনে শেখার তত্ত্ব তো প্রায় অচল হয়ে যায়। একদম। এই পর্যায়ে এসে গৌতমের পরিবারের আর কোনো সন্দেহই রইল না। তারা মেনে নিলেন। হ্যাঁ, তাদের আর কোনো প্রমাণের দরকার ছিল না। তারা মেনে নিলেন যে এই মেয়েটি তাদের ছেলের পুনর্জন্ম। আর সেই থেকে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। কি রকম? মেয়েটি দুই পরিবারেই যাতায়াত শুরু করে, তার মধ্যে একই সাথে একটা ছোট মেয়ের সারল্য আর গৌতম নামের সেই প্রভাবশালী রাজনীতিক নেতার ব্যক্তিত্ব, দুটোই একসাথে বাস করতে থাকে। ঠিক তাই। এটা তো শিশুটির জন্য এবং দুটো পরিবারের জন্যই মানসিকভাবে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। একদিকে তার শৈশব, আর একদিকে একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্মৃতি আর দায়িত্ববোধ। ঘটনাটা কিন্তু এখানেই শেষ নয়। এই কেসটা এখন ব্যক্তিগত বিশ্বাসের স্তর পেরিয়ে আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে। বলেন কি, আইনি প্রক্রিয়া? হ্যাঁ, গৌতমের হত্যাকারীদের শাস্তি দেওয়া এবং মেয়েটির পরিচয়কে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য লড়াই চলছে।
আর এই আইনি জটিলতার কারণেই এই গল্পে আসল নাম এবং পরিচয় গোপন রাখা হয়েছে। এটা একটা যুগান্তকারী মোড়। ইতিহাসে এমন ঘটনা বিরল যেখানে পুনর্জন্মের স্মৃতিকে আইনি লড়াইয়ের ভিত্তি হিসেবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। প্রশ্ন ওঠে, একটা শিশুর স্মৃতিকে কি সাক্ষ্য হিসেবে নেওয়া যায়? আইন কি আত্মার অস্তিত্বকে স্বীকৃতি দেবে? এর ফলাফল যাই হোক, এটা আইন আর দর্শনকে কিছু কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তা তো বটে। আমাদের জানানো হয়েছে মেয়েটির মধ্যে আজও সেই তেজ, সেই ব্যক্তিত্ব আর সেই ক্ষমতা প্রকাশ পায় যা ছিল গৌতমের চরিত্রের অংশ। সে আজও তার আগের জন্মের পরিবারকে আগলে রেখেছে। একটি ছোট শিশুর শরীরে সে যেন তার অসমাপ্ত দায়িত্বগুলো পালন করে চলেছে। একদম। এই ঘটনাটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে। আমরা চেতনা বা কনশাসনেস বলতে কি বুঝি? এটা কি শুধুই মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া যা মৃত্যুর সাথেই শেষ, নাকি এটা আরও মৌলিক কিছু যা শরীরকেও ছাড়িয়ে টিকে থাকতে পারে? তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বলতে পারি? এটা কি নিছকই এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে? আমার মনে হয় কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে না পৌঁছে প্রশ্নটাকে বাঁচিয়ে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একদিকে যেমন কঠোর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এর দুর্বলতাগুলো খোঁজা যায়, যেমন শিশুটি কি পরিবারের অজান্তেই কোনোভাবে প্রভাবিত হয়েছিল? পরিবারের সদস্যরা কি তাদের শোকের কারণে অবচেতনভাবে গল্পটা তৈরি করতে সাহায্য করেছিল? এই প্রশ্নগুলো তো থেকেই যায়। আর অন্যদিকে এতগুলো নির্দিষ্ট তথ্যের নির্ভুল সংযোগ, আবেগগত স্মৃতির প্রকাশ আর গোপন তথ্যের উন্মোচন, এগুলোকে শুধু কাকতালীয় বলে ব্যাখ্যা করাও তো খুব কঠিন। জীবন, মৃত্যু আর কর্মফলের চক্র কি সত্যি আমাদের কল্পনার বাইরে? এই গল্পটা শোনার পর এই প্রশ্নটা নতুন করে মাথায় আসছে। হয়তো তাই এই গল্প আমাদের কোনো নিশ্চিত উত্তর দেয় না, কিন্তু একটা সম্ভাবনার দরজা খুলে দেয়। এমন এক সম্ভাবনা যেখানে চেতনা অমর, স্মৃতি অবিনশ্বর, আর বিচার না পাওয়া পর্যন্ত কিছু আত্মা হয়তো ফিরে আসে বারবার। আমাদের আজকের আলোচনা সেই অকল্পনীয় সম্ভাবনার দিকেই একটা উগি দিল মাত্র। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকে।